সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বদ্যিবাড়িতে। বদ্যিবাড়ির আজ ১৮৩তম পর্বে সঙ্গে আছি মুজাহিদ শুভ। আজ আমরা কথা বলবো নারীদের একটি কমন সমস্যা বলা যায় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনজন অতিথি। চলুন শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দেই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার আসিফুজ্জামান, বিভাগীয় প্রধান, ডার্মাটোলজি, গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতাল। সঙ্গে আরও আছেন ডাক্তার ফারজানা দিবা, সহযোগী অধ্যাপক, ইনফার্টিলিটি বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। এবং আরও আছেন একই ইনস্টিটিউটের, একই বিশ্ববিদ্যালয়ে ডাক্তার শারমিন জাহান, সহযোগী অধ্যাপক, হরমোন বিভাগ। আপনাদের তিনজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আমরা কোভিডকালীন সময়ে কোভিডের নানা বিষয় নিয়ে কথা বলছিলাম, কিন্তু এই যে নিউ নর্মাল লাইফ বলতে আমরা যা বুঝি, পরিস্থিতি যত স্বাভাবিক হচ্ছে, আমরা স্বাভাবিক বিষয়, সাধারণ বিষয়গুলো নিয়ে আবারও আলোচনা শুরু করেছি। আমি প্রথমেই ডাক্তার শারমিন জাহানের কাছে জানবো, পিসিওস নারীদের কাছে অনেক পরিচিত একটি নাম, একটি সমস্যার নাম। তারপরেও পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা যদি সহজ করে আপনার কাছে আবারও একটু ব্যাখ্যা জানতে চাই। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ আজকে আমাকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। পিসিওএস আমরা সংক্ষেপে বলে থাকি, পুরো নামটি আসলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। নাম শুনেই বোঝা যাচ্ছে যে এই রোগে ওভারি বা ডিম্বাশয়ের মধ্যে ছোট ছোট সিস্ট বা পানি ভর্তি টিউমার তৈরি হয়। এটা শুনে আমাদের রোগীরা অনেক সময় বিভ্রান্ত হয়ে যান বা ভয় পেয়ে যান যে ওভারির মধ্যে সিস্ট বা টিউমার, এটা কি খুব খারাপ কিছু কিনা। আসলে ব্যাপারটা হচ্ছে এই সিস্টগুলো আসলে টিউমার না, এই সিস্টগুলো তৈরি হয় হরমোনজনিত কারণে, অর্থাৎ কিনা হরমোনের ব্যালেন্সের অভাব বা হরমোনসের ভারসাম্যর অভাবে। হরমোন জিনিসটা কি? হরমোন হচ্ছে একটা কেমিক্যাল যেটা আমাদের রক্তের মধ্যে আসে বিভিন্ন ধরনের গ্রন্থি থেকে, এবং এটা শরীরের বিভিন্ন অংশে প্রবাহিত হয়ে এটার কার্যাবলী সম্পাদন করে থাকে। একটা হরমোনের সাথে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে থাইরয়েড হরমোন। আরেকটা হরমোন যেমন ইনসুলিন, যেটার অভাবে ডায়াবেটিস হয়। তেমনিভাবে আরেক ধরনের হরমোন আছে আমরা যেগুলোকে বলি সেক্স হরমোন বা সেক্স স্টেরয়েড। এই হরমোনগুলো আমাদের লিঙ্গ নির্ধারণে বিশেষ ভূমিকা পালন করে থাকে। পুরুষের ক্ষেত্রে এই হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, যেটা অন্ডকোষ থেকে আসে, এবং এই টেস্টোস্টেরনের প্রভাবে বয়সন্ধিকালের পরিবর্তনগুলো চলে আসে, যেমন গোফদাড়ি গজানো, পুরুষালী অবয়ব তৈরি হওয়া, কণ্ঠস্বর ভরাট হয়ে যাওয়া ইত্যাদি। অন্যদিকে একজন মহিলার শরীরে প্রধান যে সেক্স হরমোন সেটা হচ্ছে ইস্ট্রোজেন। এই ইস্ট্রোজেনটি আসে মূলত তার ডিম্বাশয় বা ওভারি থেকে, এবং ইস্ট্রোজেনের প্রভাবে তার দেখা যায় যে তার পেলব ত্বক হয়, তার কণ্ঠস্বর সুরেলা হয়, তার ব্রেস্ট ডেভেলপমেন্ট হয়, এবং মাসিক ঋতুচক্রটি সঠিকভাবে এটা ঘটতে থাকে। এখন মহিলাদের শরীরে কিছু পরিমাণ টেস্টোস্টেরন থাকে, আবার পুরুষদের শরীরেও কিছু পরিমাণ ইস্ট্রোজেন থাকে। এই হরমোনগুলো একে অন্যের সাথে একটা সূক্ষ্ম ভারসাম্য মেনটেন করে থাকে। কোনো কারণে যদি এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়, অর্থাৎ একটি মহিলার শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ ইস্ট্রোজেনের চাইতে বেড়ে যায়, তাহলে তার ফলশ্রুতিতে কিছু কিছু ঘটনা ঘটতে থাকে, যেমন কি তার গোফদাড়ি গজাবে, বা শরীরে বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত লোম চলে আসবে, তার মাসিক ঋতুচক্রটি অনিয়মিত হয়ে যাবে, অনেক সময় তার কণ্ঠস্বর ভরাট হয়ে যাবে, কখনো কখনো তার অবয়বটি পুরুষালী হয়ে যাবে। তো এই ঘটনাটি ঘটে থাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে। তাহলে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটি কাদের হয় এবং কেন হয়? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যাদের পিসিওএস থাকে তাদের কিশোরী বয়সে, যে বয়সে তার ঋতুচক্রটি শুরু হয়, তখন থেকেই তাদের মাসিক ঋতুচক্রটি অনিয়মিত হয়ে থাকে। এদের বেশিরভাগেরই নিজস্ব অথবা বংশগত ইতিহাস থেকে থাকে, ডায়াবেটিস, হাই প্রেশার, রক্তে কোলেস্টেরল, লিভারে চর্বি, এগুলো। এখন এই মেয়েটি যখন তার পরিবেশগত কারণে কোনো কারণে সে মুটিয়ে যায়, দেখা যায় যে এখন আমরা ফাস্টফুড খেতে অভ্যস্ত, আমরা উচ্চ ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করছি, আমাদের কায়িক পরিশ্রম প্রায় নেই বললেই চলে। যখন এই মেয়েগুলো এরকম কোনো পরিবেশগত কারণে মুটিয়ে যায়, তার শরীরের ওজন বেড়ে যায়, তখন ইনসুলিন নামক হরমোনটি আর কাজ করতে পারে না, অর্থাৎ ইনসুলিন তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, যেটাকে আমরা বলি ইনসুলিন রেজিস্ট্যান্স। যখনই ইনসুলিন আর কাজ করতে পারে না, তখন পরোক্ষভাবে শরীরে টেস্টোস্টেরনের পরিমাণ বেড়ে যায়, যেটা হচ্ছে পুরুষালী হরমোন, এবং এর প্রভাবেই গোফদাড়ি গজায়, ঋতুচক্র অনিয়মিত হয়ে যায়, এবং সাথে বিভিন্ন ধরনের ঝামেলা সৃষ্টি হতে থাকে, যাকে আমরা সহজ ভাষায় বলি পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার ফারজানা ম্যাডামের কাছে একটু জানতে চাইবো যে খুব সুন্দর এবং বিস্তারিতভাবে শারমিন জাহান আপা বলেছেন। আপনার কাছে জানবো যে গাইনির দিক থেকে আরও স্পেসিফিক কোনো সমস্যা আছে কিনা, আরও বিস্তারিতভাবে যদি আপনি বলেন।
আসলে শারমিন আপা যেটা বলেছেন সেটা খুবই ক্লিয়ার কাট বলে দিয়েছেন যে একটা মেয়ের শরীরে যখন পুরুষ হরমোনের আধিক্য দেখা দেয় তখনই কিন্তু পিসিওস রোগটা দেখা দেয়। তো আমাদের কাছে যেটা হয় যে বয়স সন্ধিকালে সাধারণত মেয়েরা আসে যে প্রবলেমটা নিয়ে, সেটা হচ্ছে যে তার মাসিকটা অনিয়মিত। দেখা যায় যে অনেক ক্ষেত্রে মাসিকটা 2 থেকে 3 মাস পর পর হচ্ছে, অথবা একবার শুরু হলে আবার শেষ হতে চাচ্ছে না, অথবা দেখা যায় যে সারা বছর সারা মাসই একটু একটু করে মাসিক হচ্ছে, অথবা মাসিক হলে সেটার পরিমাণ এত কম হচ্ছে যে তাকে কোনো কিছুই ব্যবহার করতে হচ্ছে না। এটা আসলে বয়স সন্ধিকারের প্রবলেম নিয়ে আসে। আর একটা জিনিস আছে যে শরীরে অতিরিক্ত লোমের আধিক্য, যেটা আপা বললেন, বিশেষ করে ফেসিয়াল হেয়ার মানে মুখে লোমগুলো, যেটা মেয়েদের ত্বকে বেসিক্যালি ইস্ট্রোজেনের জন্য যে পেলবতা বা সুন্দর ত্বকের থাকার কথা, তা না থেকে দেখা যায় অনেক বেশি ব্রণ, অনেক বেশি তৈলাক্ত ত্বক, সেই সাথে মোজদাড়ির আধিক্য, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে সারা শরীরেও লোমের আধিক্য দেখা যায়। এটা নিয়ে অনেক সময় মারা মেয়েদের নিয়ে আমাদের কাছে আসেন। আর দ্বিতীয়ত আর একটা সমস্যা নিয়ে কিন্তু আসেন, সেটা হচ্ছে যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। বিয়ের পরে দেখা যায় যে অনেক মেয়েরই কিন্তু বাচ্চা হচ্ছে না, অথবা হঠাৎ করে মুটিয়ে যাচ্ছেন, হঠাৎ করে ওজনটা অনেক বেশি বেড়ে গেল, শরীরে লোমের আধিক্য দেখা দিল, এবং বাচ্চা হতেও মানে দীর্ঘ সময় লাগছে। সেক্ষেত্রেও কিন্তু রোগী আমাদের কাছে আসেন। এছাড়া অনিয়মিত মাসিক তো আগেই বললাম, এটাও বিয়ের পরবর্তীতে সময়ে এটা বিশেষভাবে খেয়াল করেন, সেটার জন্য অনেক সময় এসে থাকেন। এবং পরবর্তী জীবনে কিছু কিছু কমপ্লিকেশন দেখা দেয়, সেই কমপ্লিকেশন নিয়েও আসেন। যেমন এইসব রোগীর ক্ষেত্রে যাদের মাসিক নিয়মিত হয় না, পিসিওস এর রোগী, তাদের ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লেসিয়া অথবা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমার চান্স থাকে। দেখা যায় যে রোগীর অনিয়মিত মাসিকের সাথে সাথে সারা মাসে কিছু কিছু করে পারভিজানাল ব্লিডিং হচ্ছে, একটু একটু করে রক্তপাত হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু রোগী এই সমস্যা নিয়ে অনেক সময় আসে। অনেক সময় দেখা যায় যে আপনার মাসিক উঠে যাওয়ার পরবর্তীতেও পোস্ট মেনোপোজাল ব্লিডিং নিয়েও রোগী আমাদের কাছে আসে। কাজেই অনেক ধরনের সমস্যা নিয়ে রোগী আমাদের কাছে আসে। তবে প্রধানত আমরা যেটা পাই সেটা হচ্ছে যে এখনকার মেয়েরা কিশোরী বয়সে অনিয়মিত মাসিক নিয়ে বেশি আসে, অথবা শরীরে লোমের আধিক্য, মুটিয়ে যাওয়া, এসব প্রবলেম নিয়েই বেশি আমাদের কাছে আসে। ধন্যবাদ। আমি ডাক্তার আসিফুজ্জামানের কাছে জানবো যে অবাঞ্ছিত লোমের কথা ম্যাডামরাই আসলে বলেছেন, এটি ছাড়াও আর কি কি ধরনের ত্বকের সমস্যা আসলে হয়ে থাকে, কি ধরনের অস্থিরতার মধ্যে তারা থাকে যখন আপনাদের কাছে আসে? ধন্যবাদ মুজাহিদ শুভ, এত সুন্দর একটি অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ সময় টিভিকে। জি। আমি অনুষ্ঠানের শুরুতেই আজকে সময় টিভির সকল দর্শক শ্রোতাকে স্বাগত জানাচ্ছি, এবং আমার সাথে যে দুজন অতিথি আছেন এত সুন্দর করে পিসিওএস এর মতো একটি জটিল বিষয়কে নিয়ে যখন বললেন, যেভাবে বললেন, সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে ওনারা সবই বলে দিয়েছেন, ঠিকই বলেছেন। এই হরমোনের তারতম্যের কারণে বেশ কিছু স্কিন কন্ডিশনস বা ত্বকের বেশ কিছু জটিলতা নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন, যার মধ্যে একটি তারা বলেছেন যে অবাঞ্ছিত লোম, আমরা যেটাকে হার্সুটিজম বলে থাকি। দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে বা মেয়েদের শরীরের বিভিন্ন জায়গায় যেখানে তার লোম গজানোর কথা নয়, যেমন আপার লিপে বা গোফ যেটাকে আমরা বলি, বা দাড়ির মতো যেখানে ফেসিয়াল হেয়ার গজিয়ে যায়, এবং দেখা যায় অনেক ক্ষেত্রে হাইপার ট্রাইকোসিস বা যেখানে নর্মাল চুল থাকার কথা সেখানে চুলের গ্রোথ অনেক বেশি বেড়ে যায়। এই একটি সমস্যা নিয়ে আমাদের কাছে রোগীরা আসেন। এর পাশাপাশি আরেকটা জিনিস যে অ্যাডাল্ট অনসেট অ্যাকনি বলে আমরা যেটাকে বলে থাকি, আমরা জানি যে ব্রন বা অ্যাকনি বা পিম্পল যেটা আছে সাধারণত বয়সন্ধিকালীন সমস্যা। তো পিসিওএস এর ক্ষেত্রে যেটা হয়, যেহেতু এই হরমোনাল ইমব্যালেন্সটা পারসিস্ট করে, সেক্ষেত্রে দেখা যায় যে অ্যাডাল্ট এজে বা যেই সময়টা তার ব্রণ থাকার কথা নয়, সেই সময়টাও দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে এই ব্রণের একটা প্রাদুর্ভাব দেখা যায়, এবং অ্যাকনিগুলো দেখা যায় অনেক বড় হয়, বেশ ডিপ সিটেড নোডিউল হয়, অনেক ব্যথা করে, আমরা যেটাকে নোডিউলোসিস্টিক অ্যাকনি বলে থাকি। এবং এর পাশাপাশি দেখা যায় যে ফেসটা অনেক বেশি অয়েলি হয়ে যায়, আমরা যেটাকে হাইপার সেবুরিয়া বলে থাকি, বা সেবাসিয়াস গ্ল্যান্ড যেটা আছে যেখান থেকে ব্রণের সৃষ্টি হয়, সেই গ্ল্যান্ডগুলো প্রলিফারেট করে যায়, মানে অনেক বেশি পরিমাণে এটা বড় হয়ে যায়, এবং সেটার সিক্রিশন বেড়ে যাওয়ার কারণে ব্রণ দেখা যায় মুখের পাশাপাশি চেস্টে, আপার ব্যাকে এবং আপার আর্মেও দেখা যায় ব্রণ হয়। আর আরেকটা সমস্যা যেটা হয়, যেটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা হরমোনজনিত কারণে যে প্যাটার্ন হেয়ার লস হয়, দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে ঠিক সিঁথি বরাবর মাঝখান দিয়ে
যে সিটিটা আছে সেটা আস্তে আস্তে চওড়া হতে থাকে এবং চুলটা পাতলা হয়ে যেতে থাকে, আমরা যেটাকে হরমোনজনিত হেয়ার ফল বলে থাকি। আরেকটা বিষয় আছে যেটাকে আমরা অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স বলি। দেখা যায় যে এই ধরনের পেশেন্টদের ক্ষেত্রে এই হরমোনজনিত তারতম্যের বা বৈষম্যের কারণে এবং এর পাশাপাশি স্থূলতার কারণে দেখা যায় যে বিশেষত ঘাড়ের বা গলার দিকটা বেশ কালো হয়ে যায়, চামড়াটা অনেকটা মোটা হয়ে যায়। পেশেন্টরা অনেক সময় ভাবেন যে এখানে বোধহয় ময়লা জমছে, আসলে এটা ময়লার কোনো বিষয় নয়। এই ইস্যুর কারণে দেখা যায় যে ওই জায়গার স্কিনটা থিক হয়ে যাচ্ছে এবং হাইপার পিগমেন্টেড হয়ে যায়। কখনো কখনো দেখা যায় যে ঘাড়ের পাশাপাশি এক্সিলা বা আন্ডার আর্মে বা অন্যান্য শরীরের ভাঁজেও এরকম কালো একটা অবস্থা দেখা যায় এবং এই বিষয়গুলো নিয়ে দেখা যায় যে পেশেন্টরা অনেক বেশি বিচলিত থাকেন, তাদের মায়েরা বিচলিত থাকেন, আমাদের কাছে নিয়ে আসেন যে হার্সুটিজম হয়ে গেছে, কি করা যেতে পারে। তো মূলত যে জিনিসটা হচ্ছে যে এই পিসিওএস এর থেকে এটা শুরু হয়, এটা সূত্রপাত হয়, এই প্রতিটি বিষয়কেই আলাদাভাবে ডিল করা সম্ভব, ট্রিট করা সম্ভব এবং সারিয়ে তোলা সম্ভব। তবে সবার শুরুতে যেটা করতে হবে যে রুট কজ বা মূল যে কারণে এই সমস্যাগুলো হচ্ছে সেটার দিকে নজর দিয়ে সেটাকে চিকিৎসা করতে হবে এবং এর পাশাপাশি যদি এই প্রবলেমগুলোকে ট্রিট করা যায়, একটা হার্সুটিজম বা অবাঞ্ছিত লোম, হাইপারট্রাইকোসিস বা শরীরের চুল বেড়ে যাওয়া, অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া বা মাথার চুল পড়ে যাওয়া, একনি এবং অ্যাকান্থোসিস, এর প্রতিটা জিনিসকেই ডার্মাটোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে ট্রিটমেন্ট করে সারিয়ে তোলা সম্ভব। জি ধন্যবাদ। ডাক্তার শারমিন জাহানের কাছে আমি জানতে চাইবো যে হরমোনজনিত যে সমস্যাগুলো আসলে হয় সাধারণত রোগীরা আপনাদের কাছে যে ধরনের সমস্যা নিয়ে আসে, এটির সমাধান আসলে কিভাবে সম্ভব? আমি শুরুতেই যখন পিসিওএস কেন হয় এ জি। বিষয়ে আলাপ করলাম, তখন থেকে এই ব্যাপারটা স্পষ্ট হয়ে গেছে যে পিসিওএস এর সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ইনসুলিনের কার্যক্ষমতা হারিয়ে ফেলার একটা সুস্পষ্ট সম্পর্ক আছে। তাহলে ইনসুলিন যখন আর আমাদের শরীরে কাজ করতে পারে না, তাহলে এই পিসিওএস এর রোগীদের জন্য খুব কমন হচ্ছে ডায়াবেটিস। এদের দেখা যায় প্রায় 30-40% ক্ষেত্রেই ডায়াবেটিস বা প্রি ডায়াবেটিস বা বর্ডারলাইন ডায়াবেটিস, যেটাকে আমরা সহজ ভাষায় বলে থাকি, এটা হয়ে থাকে। এবং ডায়াবেটিসের পাশাপাশি এদের হাই প্রেশার বা হাইপারটেনশন, রক্তে চর্বি বা কোলেস্টেরলের আধিক্য, লিভারে চর্বি বা ফ্যাটি লিভার, ওবেসিটি বা স্থূলতা, এই সব কিছু হওয়ার ইনসিডেন্সই অনেক বেশি। অন্যদিকে যদি এগুলো আনট্রিটেড থাকে, তাহলে পরবর্তীতে হাই প্রেশার এবং ডায়াবেটিসের জটিলতা হিসেবে হার্ট অ্যাটাক, স্ট্রোক, চোখের সমস্যা, কিডনি সমস্যা, এগুলো একটার পর একটা হয়েই থাকতে পারে। মহিলাদের ক্ষেত্রে গর্ভকালীন ডায়াবেটিস এবং মৃত শিশুর জন্ম দেয়া অথবা অতিরিক্ত ওজনে জন্ম দেয়া ডায়াবেটিসের কমপ্লিকেশন হিসেবে এগুলোও হতে পারে। কাজেই পিসিও রোগটিকে অবহেলা করার কোনোই কারণ নেই। এই এক পিসিও রোগ বিভিন্ন রকমের ম্যানিফেস্টেশন নিয়ে চলে আসতে পারে। চিকিৎসার সময় প্রথমেই আমরা যে জিনিসটা বলি সেটা হচ্ছে সহজ কথায় লাইফস্টাইল মডিফিকেশন, অর্থাৎ কিনা তার খাদ্যাভ্যাস এবং তার জীবনযাপনের যে অভ্যাস, এটা আমূল পাল্টে ফেলতে হবে। আমরা কিন্তু কেউই সচেতন নেই, আমরা যেভাবে আমাদের জীবনযাপনটা করে থাকি সেটা কারোর জন্যই আসলে স্বাস্থ্যকর না। যেটা করতে হবে, প্রথম কথা হচ্ছে হাই ক্যালোরি খাবার, যেগুলো আমাদের যারা ইয়াং জেনারেশন তারা ফাস্টফুড গ্রহণে অত্যধিক আগ্রহী। আমি যেটা বলে দিই যে আমি একদম নাম ধরেই বলে দিই যে কোক, পেপসি, আইসক্রিম, চিপস, চকলেট, বার্গার, চিকেন ফ্রাই, কোরমা, পোলাও, বিরিয়ানি, বলে দিই যে মাসে 1 দিন বা 2 দিন খাবে। সবই বাদ দেখা চলে যায় গেল এগুলো তারা আপা। খেতে হ্যাঁ, খাবে কিন্তু খুব কম খেতে হবে। অন্যদিকে যেগুলো হচ্ছে ঘরের তৈরি খাবার, সেগুলো খেতে হবে, ক্যালোরিটা হিসাব করে খেতে হবে। ভাতের পরিমাণ যারা স্থূল আকারে, তাদের জন্য একটু কম হলেই ভালো। এবং প্রচুর পরিমাণে ফলমূল, শাকসবজি, এগুলো খেতে হবে এবং ফুড বা আনপ্রসেসড ফুডস এগুলো বেশি খেতে হবে। তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে তাকে দৈনিক কায়িক পরিশ্রমের অভ্যাস করতে হবে। এখন যেহেতু আমরা কায়িক পরিশ্রম একেবারেই করি না এবং আমাদের সোশ্যাল মিডিয়া আসক্তি অত্যন্ত বেশি, সেই হিসেবে তো ঘরের কাজ হয়তোবা করা হয় না, আমরা সবসময় গাড়ি বা অন্য যানবাহন ইউজ করি। সেই ক্ষেত্রে অন্ততপক্ষে প্রতিদিন 0.5 ঘন্টা, এটলিস্ট 0.5 ঘন্টা তাকে ব্রিস্ক ওয়াকিং বা হাঁটার অভ্যাস করতে হবে। যদি সে অন্য ধরনের কোনো অ্যারোবিক এক্সারসাইজ করতে পারে তাহলে অত্যন্ত ভালো। এবং দেখা গেছে যে যারা স্থূলকায় পিসিওএস, তারাও যদি 5-10% ওজনও কমাতে পারে, তাহলেও বেশিরভাগ ক্ষেত্রে তাদের পিসিওএস এর অনেক কিছুই অনেকাংশে ভালো হয়ে যায়। যখন এই রোগী লাইফস্টাইল মডিফিকেশনে অনেকটাই আগ্রহী হয়ে যায়, তখন আসে পরবর্তী ধাপ, সেটা হচ্ছে ঔষধ। ঔষধে আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে মেটফর্মিন। মেটফর্মিন মূলত একটি ডায়াবেটিসের ঔষধ এবং রোগী বা তার আত্মীয় স্বজনরা প্রায়শই ভীত হয়ে যায় যে কেন আমরা ডায়াবেটিসের ওষুধ দিচ্ছি, এই মেয়ের তো ডায়াবেটিস নেই,
এবং দেখা যায় যে ফার্মেসির লোকজন আবার তাকে বিভ্রান্ত করে আমার কাছে ফেরত পাঠাচ্ছে। ব্যাপারটা হচ্ছে প্রথমেই আমি যে কথাটা স্পষ্ট করে নিলাম যে পিসিওএস হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স এর জন্য, ইনসুলিন কাজ না করতে পারার জন্য। কাজে মেটফর্মিন তো ইনসুলিনের রেজিস্ট্যান্স কমায়, ইনসুলিনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। আর যখনই ইনসুলিন কাজ করা শুরু করে তখন টেস্টোস্টেরনও কমে যায় এবং পিসিওএস এর যে বাকি যে ম্যানিফেস্টেশন, তার গ্রোথদারি বলেন বা ঋতুচক্রের অনিয়ম বলেন, এগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এমনকি মহিলাদের গর্ভধারণেও কিন্তু মেটফর্মিন একটা সুস্পষ্ট ভূমিকা আছে। তাহলে মেটফর্মিনটা আমরা সবাইকেই দিয়ে থাকি এবং আরেকটা ওষুধ আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আমরা বলি 4th জেনারেশন পিল, যেটা হচ্ছে জন্ম বিরতিকরণ পিল। এটা নিয়েও প্রচুর বিভ্রান্তি আছে। সবাই বলে থাকেন যে একটা আনম্যারিড মেয়েকে কেন পিল দেওয়া হবে, যার ঋতুচক্র নিয়মিত তাকে কেন পিল দেওয়া হবে। এখানে তাহলে আবারও সেই মূল কথায় চলে আসতে হবে। পিসিওএস হচ্ছে টেস্টোস্টেরন বা পুরুষালী হরমোন বেড়ে যাওয়ার জন্য, অন্যদিকে উল্টো হরমোন বা ইস্ট্রোজেন থাকে পিলের মধ্যে। কাজে এই পিলটাই আমরা এই কাজে ব্যবহার করি। এটা কিন্তু জন্মবিরতিকরণের জন্য না, এটা টেস্টোস্টেরনের তুলনায় এস্ট্রোজেন বাড়ানোর জন্য। এবং যখন এই ঘটনাটা ঘটে তখন টেস্টোস্টেরন কমে আসে এবং তার গ্রোথদারি, তার ঋতুচক্র, এগুলো আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে। মোটামুটি আমরা 1 নাম্বার হচ্ছে খাদ্যাভ্যাস এবং জীবনাচরণের পরিবর্তন, 2 নাম্বার মেটফর্মিন এবং 3 নাম্বার হচ্ছে ওরাল কন্ট্রাসেপটিভ পিল, এগুলো আমরা অ্যাডভাইস করে থাকি। ধন্যবাদ। আমি ডাক্তার ফারজানার কাছে একটি খুব সাধারণ একটি প্রশ্ন করব যে আমাদের কমন ডিসিপ্লিন চিকিৎসা ব্যবস্থাপনা বলি অথবা চিকিৎসা বিদ্যার বলি, যে আমরা মেডিসিনের চিকিৎসকের কাছে মানুষ যায়, গাইনির কাছে যায়, কিন্তু এই রোগীরা আসলে কখন কোন চিকিৎসকের কাছে যাবেন? যেহেতু আমরা 3টি ডিসিপ্লিনের চিকিৎসকদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি একটি সমস্যা নিয়ে, আপনার কাছে একটু জানবো রোগীদের হয়ে আর কি, যে কখন কোন চিকিৎসকের কাছে আসলে মূলত যাবেন একজন রোগী যখন পিসিওএস সমস্যায় তিনি ভুগবেন। আসলে যে জিনিসটা আমরা ফিল করি সেটা হচ্ছে যে পিসিওস এর পেশেন্ট গুলো বেসিক্যালি আসে কখন? আসে হচ্ছে যখন মাসিকের সময় হয়, কিশোরী বয়সে হয়তো মাসিকের নিয়মিত মাসিক হওয়ার কথা, অথবা একটা মেয়ের 15-16 বছর বয়স পার হয়ে যাচ্ছে, মেয়ে হঠাৎ করে মুটিয়ে যাচ্ছে, শরীরে লোম গজিয়ে যাচ্ছে কিন্তু মাসিক হচ্ছে না। সেক্ষেত্রেও হতে পারে মাসিক একেবারেই হচ্ছে না, অথবা মাসিকটা খুবই বেশি অনিয়মিত 3-4 মাস পর পরে। এই রোগীগুলো বেসিক্যালি আমাদের কাছে আসে। তো দেখা যায় যে এই রোগীগুলোর হরমোন ট্রিটমেন্ট করার পরে যদি হরমোনাল ইমব্যালেন্স অনেক বেশি থাকে, অনেক ক্ষেত্রেই রোগী কিন্তু আমরা হরমোনাল যে চিকিৎসকগণ আছেন, এন্ডোক্রাইনোলজিস্ট যাদের বলা হয়, তাদের কাছে কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা রেফার করি। তবে কিছু কিছু রোগী আমরা ট্রিট করি, যেমন কিছু রোগী আমাদের কাছে ইনফার্টিলিটি নিয়ে আসে, কিছু রোগী আমাদের কাছে অনিয়মিত মাসিকের সাথে অন্যান্য প্রবলেম, যেমন অনিয়মিত মাসিক, সেই সাথে মাসিক শুরু হলে কিন্তু আবার শেষ হয় না, এসব রোগীগুলো আমাদের কাছে আছে। আবার কিছু রোগী আমাদের কাছে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা নিয়ে অথবা এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া নিয়ে, অর্থাৎ দেখা যায় যে জ্বরের ভিতরের যে অংশটা আছে সেটা অনেক বেশি ঠিক হয়ে গেছে। কাজে পিসিও যখন আপনি বলবেন তখন মনে রাখতে হবে যে এটা কিন্তু একজন সিঙ্গেল ফিজিশিয়ান কখনোই ডিল করতে পারবে না। পিসিও অলওয়েজ এন মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, মানে অনেক ফিজিশিয়ানকেই ডিল করতে হবে। তো এখানে আপনি মাত্র 3 জনকে ইনভলভ করেছেন, কিন্তু এখানে কার্ডিওলজিস্টের যেমন ভূমিকা রয়েছে, কারণ পিসিওর সাথে হার্ট ডিজিজ এবং হাইপারটেনশনের একটা যোগাযোগ রয়েছে, সেই সাথে কার্সিনোমা বা ক্যান্সার বিশেষজ্ঞ বিশেষজ্ঞকেও জড়িত করতে হতে পারে। কাজে ইভেন সাইকিয়াট্রিক প্রবলেমগুলোও কিন্তু পিসিওর ক্ষেত্রে অনেক বেশি হয়, যেমন ডিপ্রেসিভ ইলনেস যেগুলো আছে, এগুলো এইসব রোগীর ক্ষেত্রে কিন্তু অনেক বেশি থাকে। কাজে সেক্ষেত্রে কিন্তু সাইকিয়াট্রিক যারা আছেন তাদেরকেও কিন্তু আমরা সাইকিয়াট্রিস্টদেরকে কিন্তু ইনভলভ করি। কাজে সবসময় মনে রাখতে হবে যে পিসিও একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচের প্রয়োজন আছে। আর আরেকটা জিনিস খুব জরুরি ভিত্তিতে যেটা মনে রাখা জরুরি, সেটা হচ্ছে যে কারো পিসিও হলে অথবা যে কোনো একটা পিসিওর পেশেন্ট আমাদের কাছে যখন আসেন যে কোনো কমপ্লেন নিয়ে, যেমন অনিয়মিত মাসিক অথবা ইনফার্টিলিটি, মনে রাখতে হবে পিসিও ইজ লাইফ লং ডিজিজ, যেটা আপনাকে কন্ট্রোলে রাখতে হবে। লাইক ডায়াবেটিস, যেটা আপা বললেন, শারমিন আপা, যে ডায়াবেটিস, যখন আপনি ডায়াবেটিস অনেক বেশি হাই থাকে তখন আপনি কি করেন? ইনসুলিন নেন, ডিসিপ্লিন লাইফ লিড করেন, হাঁটেন, ওজন কমান, দেখা যায় যে ইনসুলিন পরিমাণ এবং ইনসুলিন চাহিদা কিন্তু অনেক কমে যায়। কিন্তু পিসিওস আর সেম একই জিনিস, আপনি যখন লাইফস্টাইল মডিফিকেশনে গেলেন, যখন আপনি হাঁটলেন, যখন আপনি খাদ্যাভ্যাস কন্ট্রোল করলেন, তখন দেখা গেল কিন্তু যে আপনি যখন ওজন হ্রাস হলো তখন কিন্তু আপনার ওষুধের পরিমাণ বা ওষুধের
প্রয়োজনীয়তা অনেক বেশি কমে গেল, মাসিকটা হয়তো নিয়মিত হয়ে গেল, বন্ধ্যাত্ব থাকলে বন্ধ্যাত্বটাও কারেকশন হয়ে গেল। কাজের সাথে সাথে দেখা যায় যে পেশেন্টরা মনে করে যে ভালো হয়ে গেছে, রোগ ঠিক হয়ে গেল এবং আর আসে না আমাদের কাছে। আবার দেখা যায় 4-5 মাস পরে একই ওয়েট গেইন করে একই রকম ভাবে আবার কিন্তু ব্যাক করে পেশেন্ট। এটা কিন্তু সবসময় পিসিও রোগীদের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এটা একটা হরমোনাল রোগ। এটা কিন্তু একদম পুরোপুরি ভালো হয়ে যাবে না। আপনার লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে আপনি কিছুটা চেঞ্জ হবে, ড্রাগের মাধ্যমে কিছুটা চেঞ্জ হবে, ডায়েটের মাধ্যমে কিছুটা চেঞ্জ হবে, কিন্তু আপনাকে সবসময় একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং ডাক্তারের মানে কি বলবো যে পরামর্শ অনুযায়ী আপনাকে চিকিৎসা করে যেতে হবে। কাজেই পিসিও যে ভালো হয়ে যাবে এটা কখনোই এক্সপেক্ট করা উচিত না, কারণ আপনাকে এই রোগটা সবসময় কন্ট্রোলে রাখতে হবে। ধন্যবাদ। ডাক্তার আসিফুজ্জামান, আপনার কাছে জানবো, ফেসবুকে শাহ আলম নামে একজন প্রশ্ন করেছেন, ছোটবেলাতেই কম বয়সে চুল পেকে যাচ্ছে, রোধ করার উপায় কি? এটার সাথে আসলে আজকের সম্পর্ক আছে কিনা আমি জানি না, আপনি প্রশ্নের উত্তর দিবেন। সাথে আপনার কাছে জানবো যে পিসিওস রিলেটেড চুল পড়ার আসলে চিকিৎসা সম্ভব কিনা। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। একটা হচ্ছে যে চুল পাকা, যেটা বয়স হলে সবারই চুল পেকে যায় একটা বয়সের পরে। তো প্রিম্যাচিওর গ্রেইং, যেটাকে আমরা ডার্মাটোলজিক্যাল ভাষায় ক্যানাইটিস বলে থাকি, অর্থাৎ বয়সের আগে যদি এই বয়সের ছাপটা চলে আসে, অর্থাৎ চুলটা পেকে যায়, তো সেটা নিয়ে অনেকে উদ্বিগ্ন হয়ে যান। তো সেক্ষেত্রে কি করা যেতে পারে? তো একটা বিষয় হচ্ছে যে জেনেটিক্যালি প্রিডিসপোজ যদি থাকে, অর্থাৎ তার বংশে যদি এই ধরনের বয়সের আগেই চুল পেকে যাওয়ার সমস্যা থাকে, তো জেনেটিক্যালি ডিটারমাইন্ড এই ধরনের প্রিম্যাচিওর গ্রেইং এর ক্ষেত্রে আসলে আমি দুঃখিত যে খুব ভালো কোনো চিকিৎসা এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি যেটার মাধ্যমে এটাকে রিভার্স করা যায়। তবে আরো বেশ কতগুলো কারণ আছে যেই কারণে এরকম চুলটা সাদা হয়ে যেতে পারে। যেমন একটি হচ্ছে ভিটিলিগো বলে থাকি আমরা, যেটাকে শ্বেত রোগ বলা হয়। দেখা যায় যে মাথার ত্বক বা স্ক্যাল্পে যদি শ্বেত হয়, তো ওই স্ক্যাল্পের ওই অংশের সাথে সংশ্লিষ্ট যে চুলগুলো আছে সেগুলো অনেক সময় হোয়াইট হয়ে যায়। তো এটা ভিটিলিগো ট্রিটমেন্টের মাধ্যমে সারানো সম্ভব। বায়োটিন বা প্রোটিন ডেফিসিয়েন্সিতেও কখনো কখনো দেখা যায় যে এরকম চুল সাদা হয়ে যেতে পারে। তো এই ধরনের ট্রিটেবল কোনো কারণে যদি সাদা হয়ে গিয়ে থাকে, তো সেটাকে অ্যাসেস করে সেভাবে চিকিৎসা করে এটাকে ফিরিয়ে আনা সম্ভব। তবে জেনেটিক্যালি যদি এরকম প্রিম্যাচুর গ্রেইং এর কোনো হিস্ট্রি ওনার ফ্যামিলিতে বা বংশে থেকে যায়, তো সেক্ষেত্রে সাধারণত দেখা যায় যে চিকিৎসার মাধ্যমে খুব একটা ভালো ফল দেওয়া যায় না। এটা একটা বিষয়। আর আপনি যে প্রশ্নটা করেছিলেন যে প্রিম্যাচুর বা যে হেয়ার ফল হচ্ছে অ্যান্ড্রোজেনেটিক বা হরমোন জনিত পিসিওএস এর কারণে, তো একটা হচ্ছে যে আপনারা খুব সুন্দর করে বলেছেন যে পিসিওএস এর যে ট্রিটমেন্ট গুলো আছে, আমরা এই হরমোনাল যে ইমব্যালেন্সটাকে যখন কারেক্ট করছি, দেখা যায় যে অনেক ক্ষেত্রেই এই প্রবলেম গুলো হল্ট হয়ে যায়, অর্থাৎ আর প্রোগ্রেস করে না। কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যায় যে এস্টাবলিশড অ্যান্ড্রোজেনিক বা হরমোন জনিত হেয়ার ফল অলরেডি হয়ে গেছে, অর্থাৎ মাথার মাঝখান দিয়ে চুল চলে গেছে এবং প্রগ্রেসিভলি হেয়ার ফল হচ্ছে, এই অবস্থা আমাদের কাছে যখন আসে, তখন মূলত আমরা যেটা করি যে এই হরমোনজনিত হেয়ার ফলের ক্ষেত্রে আমরা একটু অ্যাসেস করার চেষ্টা করি যে কোন মাত্রায় আছে। এই ধরনের একটা ক্লাসিফিকেশন আছে যেটার মাধ্যমে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটার সিভিয়ারিটিটা কতটুকু। তো ট্রিটমেন্টটা মূলত সেই অনুযায়ী সেট করা হয়ে থাকে। একটা হচ্ছে যে তার যে পিসিওএস এর প্রবলেমের জন্য যে ওষুধগুলো চলছে সেটা তো চলতেই থাকে, প্লাস লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপারগুলো আছে। এর পাশাপাশি আমরা বেশ কিছু ওষুধ দিয়ে থাকি। যেটা হয়ে থাকে যে হরমোনজনিত হেয়ার ফলের ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে হেয়ার ফলিকুল গুলো আছে, এগুলো এই হরমোনের প্রভাবের কারণে বা অ্যান্ড্রোজেনেটিক হরমোনের প্রভাবের কারণে ধীরে ধীরে মিনিয়েচারাইজড হতে থাকে, অর্থাৎ ছোট হয়ে যেতে থাকে। যার ফলে দেখা যায় এই হেয়ার ফলিকুলগুলো সংকুচিত হওয়ার কারণে যে চুলটা গজাতে থাকে, সেটা প্রতি সাইকেলেই ধীরে ধীরে ছোট হতে হতে, দুর্বল হতে হতে বা সরু হতে হতে একসময় আর বেরই হয় না। আমাদের চুলের আসলে গ্রোথটা একটা সাইকেলে হয়ে থাকে। একটাকে আমরা বলি গ্রোয়িং ফেজ বা অ্যানাজেন। একটা মাথার থেকে ফলিকুল থেকে চুল বের হওয়ার পর এটা মূলত 3 বছর বা রাফলি 1000 দিন ধরে বড় হয়। তো এই গ্রোয়িং ফেজে এটা 1000 দিন ধরে বড় হওয়ার পর এটা ম্যাচিউর হয়ে গেলে, আমরা যেটাকে বলি যে ম্যাচিউর স্টেজ, এই অবস্থাটা 3 মাস থাকে, তারপর এটা পড়ে যায়। তো এই হরমোন জনিত হেয়ার ফলে যেটা হয় যে হেয়ার ফলিকুলের গ্রোথটা কমে যাওয়ার কারণে ধীরে ধীরে সময় যত যেতে থাকে একটা পর্যায়ে চুল আর গজায় না। তো আমরা যে ট্রিটমেন্ট গুলো করে থাকি তার একটি হচ্ছে আমরা মিনক্সিডিল দেওয়ার কথা প্রেসক্রাইব করে থাকি। এটা যে জিনিসটা করে যে আর্লি এই যে গ্রোথ, এটা যে হল্ট হয়ে আছে, এই ফলিকুলার রিজেনারেশনটা করে, এটাকে গ্রোয়িং ফেজে নিয়ে আসে এবং গ্রোয়িং ফেজ থেকে এটা ম্যাচিউর ফেজে দ্রুত কনভার্সনটাকে প্রিভেন্ট করে। এটা একটা বিষয়। এই ট্রিটমেন্টটা আমরা টপিক্যালি দিয়ে থাকি, যেটা খুব ভালো কাজ করে, তবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হয়। এর পাশাপাশি আমরা আরো কতগুলো বিষয়কে একটু অ্যাড্রেস করার চেষ্টা করি, কোনো ডেফিসিয়েন্সি তার মধ্যে আছে কিনা। যেমন দেখা যায় ভিটামিন ডি এবং আয়রন জনিত কোনো ডেফিসিয়েন্সি যদি তার থাকে, অর্থাৎ তার খাদ্যাভ্যাসের মধ্যে তার ভিটামিন ডি কন্টেনিং বা আয়রন কন্টেনিং ফুডের যদি অভাব থাকে, তখন দেখা
দেখা যায় যে এর পাশাপাশি এফ্লুভিয়াম বলে আরেকটি সমস্যা সৃষ্টি হয়, অর্থাৎ পুরো মাথা থেকে চুল পড়তে থাকে। তো এই ডেফিসিয়েন্সি গুলো থাকলে সেটাকেও কারেক্ট করার চেষ্টা করা হয়। তো এরপরে পেশেন্টকে একটু ফলো আপে রাখা হয়, অ্যাসেস করা হয়। অনেক সময় দেখা যায় যে শুধু ওষুধ ব্যবহারের মাধ্যমে চুলটা ঠিকমতো গজাচ্ছে না। সেক্ষেত্রে আমরা বেশ কিছু ইন্টারভেনশনাল থেরাপির মধ্যে যাই। যেমন তার মধ্যে একটি খুবই প্রচলিত এবং এখন খুব ভালোভাবে এটা ইফেক্টিভলি ইউজ করা হচ্ছে সারা বিশ্বের পাশাপাশি আমাদের দেশেও, যেটাকে পিআরপি বা প্লেটিলেট রিচ প্লাজমা থেরাপি বলা হয়। যেখানে যে জিনিসটা করা হয় যে পেশেন্টের ভেইন থেকে একটু ব্লাড কালেক্ট করে একটা সেন্ট্রিফিউজ মেশিনের মাধ্যমে উপরে একটি প্লেটিলেট রিচ প্লাজমা অর্থাৎ অণুচক্রিকা সমৃদ্ধ একটি প্লাজমাকে এক্সট্রাক্ট করা হয়। তারপর এটা যখন স্ক্যাল্পে আমরা ইনজেক্ট করে দিই, দেখা যায় যে এর মধ্যে অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর থাকে, যেটা ওই ডেড বা ডাইং যে হেয়ার ফলিকুল গুলো আছে সেগুলোকে আবার রিজুভিনেট করে এবং সেখান থেকে চুলটাকে আবার গ্রো করতে সহায়তা করে, চুলের ঘনত্বকে বাড়িয়ে দেয়, ডেনসিটিটাকে এনহ্যান্স করে এবং হেয়ার গুলোকে হেলদি করে। তো এই ট্রিটমেন্টটাও এর পাশাপাশি দেওয়া হয়। তো মূলত এই চিকিৎসাগুলোর মাধ্যমেই এই ধরনের হেয়ার ফল গুলোকে অ্যাড্রেস করা হয়ে থাকে। জি, ধন্যবাদ। ডাক্তার শারমিন জাহানের কাছে জানবো যে আমরা পিসিওএস থেকে যদি একটু বের হই, হরমোনের কারণে, হরমোনজনিত সমস্যার কারণে যে অনেক ধরনের জটিলতা আসলে বাড়ছে সাধারণ মানুষের মধ্যে, এই সমস্যাগুলো আর্লি ডিটেক্ট করার জন্য আসলে বোঝার কোনো উপায় আছে কিনা, অথবা এই সমস্যাগুলো আগে থেকেই অ্যাভয়েড করার জন্য আসলে কোনো পলিসি আসলে কোনো সাধারণ মানুষ নিতে পারে কিনা আপনার কাছে জানবো। বেশ জটিল একটা প্রশ্ন আমার মনে হচ্ছে। তারপরে আমি উত্তরটা দেওয়ার চেষ্টা করছি। হরমোনজনিত রোগ যদি বলে থাকি তাহলে ১ নম্বর হরমোনজনিত রোগ আসলে ডায়াবেটিস। সেই হিসেবে ডায়াবেটিস তো অবশ্যই আমি বলব যে এটা অনেকাংশেই একটা প্রতিরোধযোগ্য রোগ। ডায়াবেটিসের অনেকগুলো লক্ষণ আছে। ডায়াবেটিস একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, অর্থাৎ না বংশী ইতিহাস থাকে। বংশী ইতিহাস যাদের থাকে তারা যখন মোটা হয়ে যায়, তাদের যখন কায়িক পরিশ্রম কম হয় তখনই ডায়াবেটিস হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়। এরকম কেউ যখন দেখবে যে না তার অতিরিক্ত পানির পিপাসা পাচ্ছে, তার বারে, বারে পেশাব হচ্ছে অথবা চোখে ঝাপসা দেখছে, হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, অর্থাৎ কিনা যার ডায়াবেটিসের ইতিহাস আছে বংশে, তার তো অবশ্যই উচিত হবে সাথে, সাথে ডাক্তারের সাথে দেখা করা। ইভেন যদি এরকম হয় যে তার কোনো ধরনের লক্ষণ নেই কিন্তু তার বাবা-মা উভয়েরই ডায়াবেটিস, সেটা বিশেষ করে যারা ইয়াং মহিলা যারা আছেন হয়তোবা বাচ্চা নিতে চান, তাদের কিন্তু সবারই উচিত যে তার আগে অন্ততপক্ষে একবার ডায়াবেটিস চেক করে নেয়া। কারণ বংশী ইতিহাস থাকলে ডায়াবেটিস হওয়ার রিস্ক অনেক বেড়ে যায়। সেই হিসেবে ডায়াবেটিস অবশ্যই একটা হরমোনজনিত রোগ, যেটা খুব সহজেই ডিটেক্ট করা যায় এবং যেটা খুব সহজে আসলে অনেকাংশে প্রিভেন্ট করা যায়। যদি অন্যান্য হরমোনজনিত রোগের কথা বলি, তার মধ্যে থাইরয়েডের রোগ, এটাও এখনকার যুগে অনেকটাই কমন হয়ে এসেছে। থাইরয়েডের রোগেরও কিছু লক্ষণ আছে, হাইপো এবং হাইপার। সেগুলো যেমন অতিরিক্ত মোটা হয়ে যাওয়া, শীত বেশি লাগা, তারপরে দেখা যাচ্ছে শরীরে পানি চলে আসা, অতিরিক্ত দুর্বলতা, ঘুম, ঘুম ভাব। এটা হচ্ছে থাইরয়েড হরমোন কমে যাওয়া। উল্টা দিকে ওজন কমে যাওয়া, বুক ধড়ফড় অস্থিরতা, এগুলো হচ্ছে হাইপার থাইরয়েড। তাহলে হঠাৎ করে ওজন কমে যাওয়া, হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া, দুটোই হরমোনজনিত কারণে হতে পারে। আপনার ডাক্তারের কাছে চলে যাওয়া উচিত হবে। বাবা-মায়েদের আমি একটু বলে দিব যে, কোনো বাচ্চা যদি অতিরিক্ত লম্বা হয় বা অতিরিক্ত খাটো হয়, ঠিকভাবে সে যদি স্বাভাবিকভাবে বেড়ে না ওঠে, তার ওজন যদি অতিরিক্ত হয় অথবা যদি সে ঠিকভাবে তার ওয়েট গেইন না করে, এগুলো সবই হরমোনজনিত কারণে হতে পারে। আর অলরেডি আজকে যে আলাপটা আমরা করলাম যে মহিলাদের মুখে গোফতারি গজানো, ঋতুচক্র অনিয়মিত হওয়া, এগুলো সবই হচ্ছে হরমোনের লক্ষণ। কাজেই আমার মনে হয় এরকম যেকোনো সিম্পটমস হলেই দেরি না করে একজন হরমোন স্পেশালিস্টের কাছে যাওয়া উচিত। ধন্যবাদ। ডাক্তার ফারজানা, আপনার কাছে জানতে চাইবো যে আপনি বলেছেন বন্ধ্যাত্বের সাথে আসলে পিসিওএস এর সম্পর্কটা অনেক বেশি। এটা কতটা জটিল সমস্যা, কিভাবে আসলে সমস্যা নিরসন করা আগে থেকেই সম্ভব, বন্ধ্যাত্বের জটিলতার মধ্যে পড়ার আগেই আপনার কাছে জানবো। আসলে বন্ধ্যাত্বের জটিলতা মধ্যে পড়ার আগেই হচ্ছে পিসিও রোগটাকে সমাধান করতে হবে, কারণ পিসিও বেসিক্যালি শুরুই হয় আপনার কিশোর বয়সী অথবা বয়স সন্ধিকালে। কাজেই এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি যে ডিসিপ্লিন, ডায়েট এবং ড্রাগস, এই 3টা জিনিস দিয়েই বেসিক্যালি আমরা পিসিও ম্যানেজ করে থাকি। আমরা কিছু কিছু সময় হরমোনাল অসুবিধা, যেহেতু হরমোন রোগ বিশেষজ্ঞের সাথে কথা বলে নেই, স্কিন স্পেশালিস্টের সাথেও কথা বলে নেই। সেটা হচ্ছে যে যদি কিশোরী বয়সে পিসিও হয়, পরবর্তী লাইফে পিসিওর কমপ্লিকেশন হিসাবে যেটা আসে অথবা অনেক সময় প্রথম হিসাবেই আসে, সেটা হচ্ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব। এই রোগটা কিন্তু দেখা যায় যে পিসিওস যাদের আছে তাদের ক্ষেত্রে খুবই কমন। কারণ পিসিও আসল মেকানিজমটা কি? দেখা যাচ্ছে যে ওভারিতে, যেটা আমাদের শারমিন আপা আগেই বলেছেন, যে ওভারিতে অনেকগুলো ফুসকুড়ির মতো ছোট ছোট সিস্ট অথবা ছোট ছোট জায়গায় পানি জমে থাকে। এই সিস্টের কারণে ওভারির যে
কার্যক্ষমতা, দৈনন্দিন কার্যক্ষমতাটা কমে যায়। যার কারণে আমাদের এক্সপেকটেশন থাকে যে প্রত্যেক মাসে একটা করে ডিম ফুটবে এবং এই ডিম ফোটার পরবর্তীকালীন সময়ে মাসিকটা হবে। যাদের মাসিকটা নিয়মিত হয় তাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেক মাসে যেহেতু একবার করে ডিম ফোটে, যে 12 মাসে বছরে 12টা ডিম ফোটার কথা বেসিক্যালি। কিন্তু পিসিওতে কি হচ্ছে? পিসিওতে কিন্তু প্রত্যেক মাসে ডিম ফুটছে না। যাদের মাসিকটা 3 মাস পরে হচ্ছে, 4 মাস পরে হচ্ছে, তাদের বছরে 3টা কি 4টা ডিম ফুটছে। কাজেই যেহেতু ডিম ফুটছে না, যাদের ডিমটা প্রত্যেক মাসে ফুটছে তাদের তুলনায় যাদের ডিম ফুটছে না, বছরে 3-4টা ডিম ফুটছে, তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা হওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। কাজেই এটা ওভারিয়ান প্রবলেম, অর্থাৎ ডিম্বাশয়ের প্রবলেম। বন্ধ্যাত্বের অনেকগুলো প্রবলেমের মধ্যে ডিম্বাশয়ের প্রবলেম কিন্তু একটা মেইন কারণ। কারণ ডিম্বাশয়ে প্রত্যেক মাসে যদি ডিম না ফোটে, সেক্ষেত্রে আমরা যেটা বলি যে প্রথমত আমরা ওই যেটা শারমিন আপা বললেন যে লাইফস্টাইল মডিফিকেশনের কথা বলি, ওজন কমালে অনেক ক্ষেত্রে দেখা যায় 6 to 10% ওজন কমালে, অর্থাৎ যার ওজন 60 কেজি সে যদি 6 কেজি ওজনও কমান, সেক্ষেত্রে ওটাও মাসিকটা নিয়মিত হয়ে যায়। আর মাসিক নিয়মিত হওয়ার একটাই এই কারণ হচ্ছে যে ওনার ডিমটা মাসে মাসে ফুটছে। সেক্ষেত্রে কিন্তু স্পন্টেনিয়াস প্রেগন্যান্সি এমনি এমনি বাচ্চা আসার সম্ভাবনা অনেক বেশি থাকে। কিন্তু তারপরেও যদি না হয়, আর ওজন কমানো তো এত সহজ নয় যে আমরা বললেই ওজন কমিয়ে ফেলতে পারলাম। কাজেই সেক্ষেত্রে আমরা যেটা বলি যে এক্সারসাইজের কথা বলে দেই, আমরা কিছু ড্রাগসের কথা বলে দেই, যেটা মেটফর্মিন জাতীয় ড্রাগ, যেটা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ হিসেবে কাজ করে, ওইটার কথা বলে দেই। আর স্পেসিফিক্যালি ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হিসাবে আমরা কিছু ওভুলেশন ইনডিউসিং এজেন্ট দেই। ওভুলেশন ইনডিউসিং এজেন্ট কথাটার অর্থ হচ্ছে যে যেহেতু ডিম ফুটছে না, ওভারি কাজ করছে না, ওভারি যাতে তার কার্যক্ষমতাটা ফিরে পায়, প্রত্যেক মাসে ঠিক সময় ডিমটা ফোটে, সেজন্য কিছু ওভুলেশন ইনডিউসিং এজেন্ট দেওয়া হয়। ওভারিটাকে স্টিমুলেট করা হয় যাতে প্রত্যেক মাসে ডিমটা ফোটে বা স্পেসিফিক্যালি কোনো একটা মাসে ফোটে। যে মাসে ডিম ফোটে সে মাসে আমরা বলে দেই যে এই ডিমটাকে আবার মনিটর করার স্পেশাল কিছু উপায় আছে। যেমন সনোগ্রাফিক্যালি আমরা মনিটর করি, অনেক সময় হরমোন দিয়ে অনেক সময় মনিটর করি। আমরা স্পেসিফিক্যালি বলে দেই যে এই 3 মাস ওষুধ খেলে অথবা ডিম ফুটলে আমরা আপনাদের বাচ্চা আসার জন্য দেখা যায় যে কিছু কিছু উপদেশ দিয়ে, যে যেমন স্বামী স্ত্রী কখনো একসাথে থাকবেন, এই ধরনের উপদেশ। আর যদি এতেও ডিম না ফোটে, সেক্ষেত্রে শুধুমাত্র মুখে খাওয়া ওষুধে কাজ হয় না, অনেক সময় ইনজেকশনে আমরা যাই, ইনজেক্টেবল ওভুলেশন ইনডিউসিং ড্রাগে যাই। সেক্ষেত্রেও যদি কাজ না হয়, সেক্ষেত্রে আমরা পরবর্তীতে ট্রিটমেন্ট আইইউএ আছে, এআরটি আছে, অনেকগুলো ট্রিটমেন্টে আমরা যেতে পারি। কিন্তু আমাদের টার্গেট একটাই থাকে পিসিওজে, সেটা হচ্ছে যে পিসিও উইথ বন্ধ্যাত্ব নিয়ে যারা আসে তাদের ক্ষেত্রে আমাদের টার্গেট থাকে যে প্রত্যেক মাসে যাতে ডিমটা ফোটে সেটা এনশিওর করা। এবং এই ডিম ফোটার জন্য প্রথমত যেটা হলো লাইফস্টাইল মডিফিকেশন, তারপরে ড্রাগস, তারপরে হচ্ছে ওভুলেশন ইন্ডাকশনের জন্য কিছু ড্রাগস দিয়ে দেই। আর এখানে কিন্তু শেষ নয়, প্রেগন্যান্সি হওয়ার পরেও যেটা হয় যে প্রেগন্যান্সি পিরিয়ডসে আপনার কিছু কিছু কমপ্লিকেশন দেখা দেয়। সেই কমপ্লিকেশন নিয়ে আমরা পরে আলোচনা করব। অবশ্যই একজন চিকিৎসক, অবশ্য দিলরুবা আক্তার, উনি একজন গাইনি বিশেষজ্ঞ সম্ভবত, উনি আপনাদের শুভেচ্ছা জানিয়েছেন যে অল 3 স্পিকার্স আর ডিএমসি অ্যান্ড গুড ডিসকাশন। আচ্ছা, আমি ডাক্তার আসিফুজ্জামানের কাছে জানবো, আমরা শেষের দিকে অনুষ্ঠানে, যে নারীর মুখে যে অবাঞ্ছিত লোমের চিকিৎসা আসলে আপনারা কিভাবে করেন, একটু সংক্ষেপেই জানবো আপনার কাছে। জি, আপনাকে ধন্যবাদ। একটা হচ্ছে যে হার্সুটিজম আমরা যেটাকে বলে থাকি, অবাঞ্ছিত লোম যেটা মেয়েদের মুখে হয়ে থাকে পিসিওএস এর কারণে, এটার একটা তো আপা বলেছেন খুব সুন্দর করে, আমরা যখন ওই হরমোনাল ট্রিটমেন্টটা করতে থাকি তখন দেখা যায় যে অনগোয়িং এই যে হেয়ার গ্রোথটা অনেকাংশে কমে আসে, তো নর্মালাইজড হয়ে যায়। তো যেই এক্সিস্টিং হেয়ার গুলো থেকে যায়, আমরা যেটাকে টার্মিনাল হেয়ার বলে থাকি, গোফে বা দাড়ির এই জায়গাটাতে, তো ওইটার জন্য আমরা বেসিক্যালি সবচেয়ে ইফেক্টিভ যে ট্রিটমেন্টটা আছে সেটা হচ্ছে লেজার। আমরা লেজার করে থাকি এবং আমাদের দেশেও আমরা খুব সফলতার সাথেই এই লেজার ট্রিটমেন্টটা করে আসছি অনেক বছর ধরেই। এবং আমরা সাধারণত দুটো লেজার ডিভাইস এই হার্সুটিজমের ক্ষেত্রে ইউজ করে থাকি। একটাকে বলা হয় হচ্ছে লং পালসড এনডিয়াগ লেজার 1064 ন্যানোমিটার, আর আরেকটি হচ্ছে ডায়োড 808 ন্যানোমিটার লেজার। তো এই লেজার যে জিনিসটা করে সেটা হচ্ছে যে একটা রশ্মি বা আলো বের হয়, এটা যেটা করে যে ওই হেয়ার ফলিকুল গুলোকে সিলেক্টিভলি ডিস্ট্রয় করে। অর্থাৎ আমাদের যে হেয়ার ফলিকুল গুলো আছে, এই হেয়ার ফলিকুলের ভেতরে যে মেলানিন বা রঞ্জক পদার্থটা আছে, এই লেজার গুলো স্পেসিফিক্যালি ওই লাইটটা সেই রঞ্জক পদার্থকেই টার্গেট করে
স্পেসিফিক্যালি, এবং ওইটাকে ডিস্ট্রয় করার ফলে এটাকে আমরা সিলেক্টিভ ডিস্ট্রাকশন বলে থাকি। যার ফলে দেখা যায় যে আমরা যখন কয়েকটা সেশন আমরা সাধারণত 4 থেকে 6 সপ্তাহ পর পর এক একটা সেশন করে থাকি। তো আমরা যখন অনেকগুলো সেশন এভাবে করতে থাকি দেখা যায় যে ওই টার্মিনাল হেয়ার গুলো ধীরে ধীরে পড়ে যেতে থাকে এবং ওই লোমগুলো আস্তে আস্তে চলে যেতে থাকে, এবং ওইখানে ভেলাস হেয়ার বা যে সরু যে হেয়ার গুলো থাকে মেয়েদের মুখে সেইটাতে এটা ট্রান্সফর্ম করে যায়। তো লেজারের মাধ্যমে খুব ইফেক্টিভলি এই হার্সিটিজমের ক্ষেত্রে বা অবাঞ্ছিত লোমের চিকিৎসা করা সম্ভব, এবং পিসিওএস এর ব্যাপারটা যদি কন্ট্রোলে থাকে, ওষুধের মাধ্যমে এটাকে যদি নিয়ন্ত্রণে রাখা যায়, দেখা যায় যে আমরা যখন লেজার ট্রিটমেন্টটা করে থাকি, মোটামুটি লেজার ট্রিটমেন্টটা শেষ হওয়ার পর বহুলাংশে আমি বলবো যে মোর দেন 90% অফ দি হেয়ার এগুলো রিডিউসড হয়ে যায় এবং এটা কন্ট্রোলই থাকে। সাধারণত দেখা যায় যে পিসিওএস এর সমস্যাটা যদি আবার রিকার না করে, এই হেয়ার গুলোকে আর ফিরে আসতে দেখা যায় না। তো লেজারের ক্ষেত্রে একটা বিষয় আছে যে অনেক সময় আমাদের কাছে পেশেন্টরা প্রশ্ন করেন এবং মানে ওনাদের মধ্যে অনেক জিজ্ঞাসা থাকে, অনেক ভয় ভীতি কাজ করে যে লেজারের লাইটটা থেকে কোনো ধরনের ক্যান্সার বা কোনো জটিলতা হতে পারে কিনা। তো সেক্ষেত্রে আমি দর্শকদেরকে আশ্বস্ত করতে চাই যে লেজারের ক্ষেত্রে আমরা যে লাইটটা ইউজ করি, মূলত এটা আমরা যে রড লাইটের মাধ্যমে আমাদের বাসায় যে আমরা আলোর ব্যবস্থা করি, এটার সাথে লেজার লাইটের খুব বেশি পার্থক্য নেই। পার্থক্য একটাই, সেটা হচ্ছে যে আমাদের যে রড লাইটের আলোটা ছড়িয়ে পড়ে, যার ফলে এটাতে কোনো কাজ করা যায় না। লেজারে যেটা হয় একটা কোহারেন্ট লাইট, অর্থাৎ একটা স্পেসিফিক ওয়েভলেংথে ফোকাস করে আমরা একটা টার্গেট সেলের এগেইনস্টে এই লাইটটা ফেলি, যার ফলে দেখা যায় যে এই লাইটটা এই আলোর মাধ্যমে এখান থেকে ক্যান্সার বা অন্য ধরনের ত্বকের কোনো জটিলতা সৃষ্টি হওয়ার তেমন কোনো সম্ভাবনা থাকে না। আর আমি যে কথাটা একটু আগে বলছিলাম, যেহেতু আজকালকার যে লেজার ডিভাইসগুলো আমরা ইউজ করি অনেক বেশি সফিস্টিকেটেড এবং আমাদের যে ত্বকের ধরন সেটার উপরে নির্ভর করেই এই লেজার ডিভাইসগুলোকে কাস্টমাইজ করা হয়, যার কারণে দেখা যায় যে ওই যেটা হেয়ার ফলিকুলকে ডিস্ট্রয় করার জন্য লেজার ইউজ করা হচ্ছে সেটা শুধুমাত্র ওই হেয়ার ফলিকুলের মেলানোসাইটকেই টার্গেট করছে, তার আশেপাশে কোনো জায়গাকে টার্গেট করে না। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই লেজার ডিভাইসের সাথে বেশ কুলিং অ্যাপারচার অ্যাড করা থাকে, যার কারণে কোনো ধরনের তাপ বা কোনো ধরনের পুড়ে যাওয়া বা বার্ন হয়ে যাওয়ার যে জটিলতাগুলো থাকে সেই সম্ভাবনাও সাধারণত থাকে না। তো লেজারের মাধ্যমে এই অবাঞ্ছিত লোম বা হার্সিটিজমকে অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। অসংখ্য ধন্যবাদ। ডাক্তার শারমিন জাহান, আপনার কাছে জানবো যে ফেসবুকে একজন চিকিৎসক একটি প্রশ্ন উত্থাপন করেছেন। উনি লিখেছেন, লিন পিসিওস ইজ আ গ্রেট প্রবলেম স্পেশালি ইন ইয়াং অ্যাডাল্ট, ট্রিটমেন্ট অফ লিন পিসিওস ইন ইয়াং গার্লস। আচ্ছা, ট্রিটমেন্ট অফ লিন পিসিওস আসলে যারা সম্পর্কে ওবেস পিসিওস, লিন একটু বলতে বলে, বোঝায় যারা হালকা পাতলা। হ্যাঁ, লিন পিসিওস হ্যাঁ, নিয়ে শোনা যদি, যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ, বেশিরভাগ পিসিওসই হচ্ছে স্থূলকায় বা স্থূলাকৃতির হয়ে থাকে। লিন পিসিওস একটা ক্যাটাগরি আছে যারা কিনা হালকা পাতলা হওয়া সত্ত্বেও যাদের পিসিওস হয়ে থাকে, আসলে তাদের ট্রিটমেন্ট কিন্তু ওবেস পিসিওর চাইতে কঠিন। ওবেস পিসিওর চাইতে কঠিন এই হিসেবে যে এরা অনেকাংশেই এরা ড্রাগ রেজিস্ট্যান্ট হয়, বিশেষ করে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ এবং আদার ড্রাগস দিলে এদের রেজিস্ট্যান্সের সম্ভাবনা অনেক বেশি। ওবেস পিসিওস এর ক্ষেত্রে আমরা যদি ওজন কমাতে বলি, অন্তত পক্ষে সে বডির 5 থেকে 10% ওজন কমালেও দেখা যায় যে বহুলাংশে এই রোগটি রিভার্স করা বা নিরাময় করা সম্ভব। বাট লিন পিসিওদের ক্ষেত্রে তো আসলে সেই সম্ভাবনাটা থাকে না। হাউএভার একটা কথা আমি বলবো, যদি বেসিক যে ট্রিটমেন্ট প্রোটোকল আমি বলি, লিন পিসিও আর ওবেস পিসিওর মধ্যে কিন্তু বেসিক প্রোটোকলে তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য নেই এই কারণে, হেলদি লাইফস্টাইল তো আসলে সবার জন্য, সে লিন হোক বা ওবেস হোক। আমি তো মনে করি আমি আমার একজন ডায়াবেটিস রোগীকে যে খাদ্য তালিকাটা বলে দিই, আমি নিজেও চেষ্টা করি সেটা ফলো করতে। তা নাহলে তো রোগী কখনো ফলো করতে রাজি হবে না। রোগী আমাকে এসে বলবে যে আপনি এত ওবেস, আপনি কেন আমাকে বলেন? কাজে আসলে যেটা খাদ্যাভ্যাসের কথা আমরা বলে থাকি, এটা যে কোনো সুস্থ মানুষের জন্যই, এটা পিসিওএস এর জন্য আলাদা কিছু না। লিন ওবেস উভয়ই করতে পারে। হয়তোবা একজনের জন্য ওয়েট রিডিউসিং ডায়েট লাগবে, আরেকজনের জন্য ওয়েট মেইনটেনেন্স ডায়েট লাগবে, ইভেন তার জন্য হয়তোবা সাময়িক একটা ওয়েট ইনক্রিজিং ডায়েটও লাগতে পারে। বাট লাইফস্টাইল ইজ আ মাস্ট। বিশেষ করে এক্সারসাইজ কিন্তু খুব ভালো কাজ করে। আচ্ছা, 2 নম্বর কথা হচ্ছে মেটফর্মিন আমরা দিব কি দিব না। আমার ধারণা যে ডাক্তার সাহেব যিনি প্রশ্ন করেছেন তার হয়তোবা প্রশ্নটা এখানেই যে মেটফর্মিন দিব কিনা। আমরা তো বাকি সব ওষুধ মোরাললেস সেম হবে, ওভুলেশন ইন্ডাকশনই হোক বা ওসিপি হোক। মেটফর্মিনের ব্যাপারটা খানিকটা বিতর্কিত হলেও আমার মনে হয় অনেক বেশি বিতর্কিত না, এই কারণ দেখা যাচ্ছে যে যারা লিন পিসিও তাদেরও অনেকেরই কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে আমি কোন হিসেবে বলছি, আমরা যে ইনসুলিন রেজিস্ট্যান্স ল্যাবরেটরিতে মেজার করি সেখানে আমরা ফাস্টিং গ্লুকোজ ইনসুলিন দিয়ে একটা ফর্মুলাতে ফেলে মেজার করি। এবার
যে এই ইনসুলিন রেজিস্ট্যান্স আসলে দেখা হচ্ছে ল্যাবরেটরিতে হাইপার ইনসুলিনিক ইউগ্লাইসেমিক ক্লাম্প মেথডে। উনি ডাক্তার বলেই আমি বলছি। তো সেইটা আসলে গোল্ড স্ট্যান্ডার্ড। যেহেতু এটা আমরা ফলো করতে পারি না এবং পিসিওর বেসিক প্যাথোফিজিওলজি যেহেতু ইনসুলিন রেজিস্ট্যান্স, কাজেই আমরা ধরেই নেই যে এরও কিছু পরিমাণে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে এবং সে যদি অনেক বেশি এরকম না হয় যে একেবারেই হালকা পাতলা এবং তার ওয়েট ইদানিংকালে খুব কমে যাচ্ছে এবং তার ইনটলারেন্স আছে, তাছাড়া মোটামুটি সবাইকেই আমরা ধরে নেই আরবিট্রারিলি যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে এবং ট্রিটমেন্টে আসলে খুব বেশি ডিফার করে না। অসংখ্য ধন্যবাদ। আমি ডাক্তার ফারজানা দিবার কাছে জানতে চাইবো যে আপনি প্রথমে একবার বলছিলেন যে রোগীরা আসলে ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছুদিন পর উদাসীনতা দেখায়, আসতে চায় না। রাজধানীর বাইরের চিত্র জানতে চাইবো যে এই পিসিওস সমস্যা যাদের আছে তারা আসলে কতটুকু চিকিৎসা পাচ্ছেন এবং এই যে তারা বিরতি দিচ্ছেন, উদাসীনতা দেখাচ্ছেন, এই কারণে আসলে কি খরচটা আসলে বিষয় কিনা, এটার আসলে খরচ অনেক বেশি কিনা, নাকি অন্য কোনো কারণে তারা আসতে চান না? ধন্যবাদ সুন্দর একটা প্রশ্নের জন্য। আসলে রাজধানীর বাইরে যারা আছেন আপনারা আসলে কি বলবো যে এখন বর্তমান পরিস্থিতিতে কিন্তু বর্তমান গভর্নমেন্ট সব জায়গায় কিন্তু বিশেষজ্ঞ ডাক্তারের সুবিধা রয়েছে। সেখানে যেমন গাইনোকোলজিস্ট আছে, গাইনোকোলজি বিশেষজ্ঞ আছে, আপনার এন্ডোক্রাইন বিশেষজ্ঞ আছে, স্কিন স্পেশালিস্ট আছে, সবাই আছেন। কাজে পিসিও রোগটা কিন্তু ভেরি কমন এখন। আগে যেমন আমরা দেখতাম যে পিসিও রোগটা অনেক বেশি কমনলি পেতাম না, কিন্তু খুব কমনলি পাই। কাজে ওইসব ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই ওনারা ট্রিটমেন্ট পাচ্ছে, কিন্তু কিশোরী বয়সে মেয়েদের নিয়ে আসলে বাবা মা খুব বেশি যে সবসময় ঢাকার বাইরের মারা বাবা মা আসে তা কিন্তু না। আসে কখন? যখন ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যা থাকে তখনই আসে। তো বন্ধ্যাত্বের ক্ষেত্রে আমাদের কিছু প্রোটোকল আছে। আমরা যারা ইনফার্টিলিটি নিয়ে কাজ করি বা বন্ধ্যাত্ব নিয়ে কাজ করি, আমাদের কিছু প্রোটোকল আছে যে আমরা একটা স্পেসিফিক লেভেল পর্যন্ত স্পেশালিস্ট নর্মাল অবস গাইনি স্পেশালিস্ট অথবা যারা গাইনি প্র্যাকটিস করছেন তারা একটা স্পেসিফিক ইয়া পর্যন্ত, যেমন ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ পর্যন্ত তারা দিয়ে থাকে। তারপরেও যদি ম্যানেজ না হয় সেক্ষেত্রে আমরা বলি যে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্ব বিশেষজ্ঞর কাছে রেফার করতে। তো ঢাকার বাইরে যেটা হয় সেটা হচ্ছে যে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ কিন্তু অনেকেই দিয়ে থাকেন এবং এক্ষেত্রে কিন্তু অনেকেই সাকসেসফুলও হন। তবে ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দেওয়ার আগে কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। যেমন ধরেন যে হাজবেন্ডের সিমেন্টটা ঠিক আছে কিনা, মানে হাজবেন্ড ওকে আছে কিনা, টিউব দুটো খোলা আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা হয়। আবার অনেক ক্ষেত্রে দেখা হয় যে যার মাসে মাসে মাসিক হচ্ছে না তাদের ওয়েট রিডাকশন করে এবং মেটফর্মিন দিয়েও কিন্তু অনেক সময় ওভুলেশন হয়ে যায়। আর একটা ইম্পর্টেন্ট জিনিস সেখানে হচ্ছে যে পিসিওর সাথে অনেক সময় কিন্তু থাইরয়েড ডিসফাংশনটা জড়িত থাকে। কাজে থাইরয়েড হরমোনটাও কিন্তু এইসব রোগীর ক্ষেত্রে দেখে যায়। কারণ থাইরয়েডের ক্ষেত্রে আর পিসিওর ক্ষেত্রে যেটা কমন সেটা হচ্ছে এদের উভয়ের ক্ষেত্রে অনিয়মিত মাসিক হয়, এদের উভয়ের ক্ষেত্রে বন্ধ্যত্ব হয় এবং উভয়ের ক্ষেত্রে কিন্তু ওজন বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কাজে থাইরয়েড ফাংশনটাও কিন্তু এদের ক্ষেত্রে দেখা হয়। ধন্যবাদ। এবং থাইরয়েডের প্রবলেম থাকলে আমরা সেটাকেও সলভ করে নেওয়া হয়। আমরা শেষ প্রান্তে আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার আসিফুজ্জামানের কাছে একেবারে সংক্ষেপে জানতে চাইবো যে ত্বকের যে সমস্যাগুলো হয় এটা আসলে নির্মূল করা সম্ভব কিনা, এবং লেজার ট্রিটমেন্টের যে প্রশ্নটি আপনি উত্তর দিয়েছেন, লেজার ট্রিটমেন্ট কি আসলে খুব ব্যয়বহুল কিনা, রোগীদের সাধ্যের মধ্যে কিনা? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। একটা হচ্ছে যে আমি যে 4টা সমস্যার কথা বলেছিলাম ত্বকে হয়ে থাকে পিসিওএস এর কারণে, তার একটি হচ্ছে হার্সুটিজমের কথা বা অবাঞ্ছিত লোমের কথা বলেছি, যেটা লেজারের মাধ্যমে চিকিৎসা করে অনেকাংশেই কমিয়ে ফেলা সম্ভব, এবং পিসিওএস যদি কন্ট্রোলে থাকে সাধারণত এটাকে একেবারেই মেইনটেইন করে রাখা যায় বা এটাকে অনেকাংশে এটাকে আমি বলবো যে মোর দ্যান 90% অফ দ্য রিডাকশন অফ দ্য হেয়ার সম্ভব। আর খরচের কথা যেটা বলছিলেন যে এখন লেজারের যে চিকিৎসাটা হচ্ছে এখন বর্তমানে খরচ যেটা আছে আমি বলবো যেটা অনেকখানি সাধ্যের মধ্যে। এটা গেল 1 নম্বর। 2 নম্বর কথা আমি যেটা বলেছিলাম যে একনি বা ব্রণের কথা বলেছিলাম, এটাকেও ট্রিটমেন্ট করে সারিয়ে তোলা যায়। আমাদেরকে একটু ওই ব্রণের ধরনটা অনুযায়ী বা সিভিয়ারিটি অনুযায়ী আমাদেরকে ওষুধটা নির্ণয় করতে হয়। অনেক সময় দেখা যায় যে আইসোট্রেটিনয়েন বলে একটি খাবারের ওষুধ আছে যেটাকে আমাদেরকে প্রেসক্রাইব করা লাগে। তো এটা প্রেসক্রাইব করার সময় আমাদেরকে একটু গাইনোকোলজিস্টের সাথেও কথা বলে নিতে হয়, কারণ এক্ষেত্রে প্রেগনেন্সির একটা বিষয় এর সাথে জড়িত থেকে যায়। তো এইটার মাধ্যমেও দেখা যায় যে রেজিস্ট্যান্ট বা রিকারেন্ট বারবার হচ্ছে, সারছে না এমন ধরনের ব্রণকেও পুরোপুরি সারিয়ে তোলা সম্ভব।
ব্রণ পরবর্তী কিছু জটিলতা দেখা যায়, যেমন স্কার বা পিগমেন্টেশন, এগুলোকেও লেজার এবং কেমিক্যাল পিলিং এর মাধ্যমেও বহুলাংশে কমিয়ে ফেলা যায়। আমি হেয়ার ট্রিটমেন্টের কথা যেটা বলছিলাম, যে অ্যান্ড্রোজেনেটিক বা হরমোন জনিত যে হেয়ার ফলটা হয়ে থাকে, প্যাটার্ন অ্যালোপেশিয়া বলি, এটাকেও আমরা ট্রিটমেন্টের মাধ্যমে অনেকাংশে এখন আমরা রিভার্স করতে পারছি। এবং হেয়ার ট্রিটমেন্টের ক্ষেত্রে আরেকটি ট্রিটমেন্ট আছে যেটাকে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট বলে থাকি। যখন দেখা যায় যে কোনো ওষুধ বা পিআরপির মাধ্যমেও চুল গজানো যাচ্ছে না, তখন আমরা যেটা করে থাকি পেছন থেকে, অর্থাৎ অক্সিপিটাল রিজিয়ন, আমরা যেটাকে ইউনিভার্সাল ডোনার এরিয়া বলি, যে জায়গার চুলগুলো সাধারণত পড়ে না, সেখান থেকে আমরা ফলিকুলকে ট্রান্সপ্লান্ট করে এনে সামনে সেটাকে ট্রান্সপ্লান্ট করে আমরা সেই হেয়ার ফলের ট্রিটমেন্টটাও করতে পারছি। আর আরেকটা সমস্যার কথা আমি যেটা বলেছিলাম, যে অ্যাকান্থোসিস নিগ্রিক্যান্স, অর্থাৎ কালো হয়ে যাচ্ছে আমাদের ঘাড়ে বা গলায় বা অন্য জায়গায় যে স্পট গুলো আসে, স্থূলতা যদি কমে যায়, যেটা পিসিওএস এর সাথে খুবই রিলেটেড, এবং এর পাশাপাশি পিসিওএস এর যে হরমোনাল ইমব্যালেন্সটাও যদি কারেক্টেড থাকে, আমরা বেশ কিছু ক্রিম এবং অয়েন্টমেন্টের মাধ্যমে দেখা যায় যে এই অ্যাকান্থোসিসকেও কমিয়ে ফেলা যায়। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে পিসিওএস রিলেটেড যে স্কিন প্রবলেমই থাকুক না কেন, বর্তমানে যে ধরনের ট্রিটমেন্ট গুলো আছে, কিছু ইন্টারভেনশন আর কিছু মেডিকেশন, এর মাধ্যমে একটু সময় ধরে যদি ট্রিটমেন্টটা করা যায়, একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে তার পরামর্শ অনুযায়ী, এগুলোকে রিমুভ করা পসিবল। জি, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ খুব সহজ এবং বিশুদ্ধ পরামর্শ দেওয়ার জন্য এবং খুব চমৎকার করে আমাদের দর্শকদের জানানোর জন্য। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো এক পর্বে আপনাদের সাথে আবারও হয়তো দেখা হবে। এবং দর্শক আমাদের সঙ্গে যারা ছিলেন এতক্ষণ, আপনাদের অনুরোধ করব শুধু যারা পরে যুক্ত হয়েছেন তারা পুরো প্রোগ্রামটি শুনলে হয়তো আপনারা একটা গুড গাইডলাইন পাবেন। এই ছিল আজকের মতো। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব বদ্যি বাড়িতে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়।